বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে পুরোদমে চাপ শুরু করেছে বিশ্ব। অপরদিকে দেশে সুযোগ নিচ্ছে প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই এবার মাঠ দখলের পুরোদমে উঠে পড়ে লেগেছে বিএনপির নেতাকর্মীরা। আর মহা বিপদে পড়েছে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা। একের পর এক মার্কিন নিষেধাজ্ঞার আপডেট আসছে। এরই মধ্যে কালবেলায় প্রকাশিত হয়েছে আগে সরকার পতন পরে নির্বাচন। এরপর জানিয়ে দেব রাজনীতিতে আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র। ভিউয়ার্স, আপনি কি মনে করছেন বাংলাদেশের নির্বাচন কোন দিকে গড়াবে? আওয়ামী লীগ সরকার কি ক্ষমতা ছেড়ে দেবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেবে? মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে যাতে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয় এবং বিএনপি যাতে তাদের নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক যে নেতাকর্মী আছে তাদের নির্বিঘ্নে যাতে নির্বাচনের প্রচারণা চালাতে পারে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটা গ্রহণযোগ্য হবে আপনি কমেন্টস করে জানিয়ে দিন এই নির্বাচনে সুযোগ কি গ্রহণ করতে পারবে বিএনপি, নাকি ফের ক্ষমতায় আসবে আওয়ামী লীগ সরকার? আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কি আসলে কোনো কাজে দেবে নির্বাচনের জন্য? মার্কিন নিষেধাজ্ঞার পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং পুলিশের পদক্ষেপ কতটা নমনীয় হয়েছে এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্টস করে লিখে জানান। আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শফিকুল ইসলাম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। আগে সরকার পতন পরে নির্বাচন। সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ফসল ঘরে তুলতে নানামুখী তৎপরতা চালাচ্ছে মাঠের বিরোধী দল বিএনপি। এরই অংশ হিসেবে সংগঠনকে শক্তিশালী করা সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রেখেছে দলটি। ইতোমধ্যে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বিএনপির সংশ্লিষ্ট নেতারা। একসঙ্গে সরকারের পদত্যাগের দাবিতে চলমান 10 দফার আন্দোলনে নেতাকর্মীদের নিরবচ্ছিন্ন অংশগ্রহণ ও সম্পৃক্ততা বাড়াতে বিভাগ ভিত্তিক মহানগর জেলার শীর্ষ নেতা এবং আসন্ন জাতীয় নির্বাচনের সংশ্লিষ্ট আসনের প্রভাবশালী নেতা ও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্টরা জানান, এসব বৈঠকে চলমান সংকটকালে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দলের প্রত্যেক নেতাকর্মীকে আরও ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে। আগে সরকারের পতন নিশ্চিত এবং পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের চিন্তা করতে নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাওয়ার কথা বলবেন বা চিন্তা করছেন তাদের ক্ষমতাসীনদের দালাল ও সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হবে। সেই সঙ্গে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে দলের এখন যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত নিপীড়িত তাদের মূল্যায়ন করার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া আন্দোলন ও সংগঠন নিয়ে প্রায় প্রতিদিনই মহানগর জেলা সহ ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে আন্দোলন সফলের নানা দিক নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্প্রতি লন্ডন সফর শেষে দেশে ফেরা বেশ কয়েকজন নেতার মাধ্যমে কিছু নির্দেশনা তৃণমূলে পৌঁছে দিতে বলেছেন তিনি। কেননা এবার আন্দোলন সফলের মধ্যম সারির নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অবশ্য কোনো কোনো নেতা জানান তারা নিজেদের অবস্থান মজবুত ও সম্পর্ক উন্নয়ন করতে লন্ডন গিয়েছেন। জানা গেছে গত 15 মে জয়পুরহাট, নওগাঁ ও নাটোর, গত 16 মে রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী বা যারা প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন এবং আগামীতে মনোনয়ন প্রত্যাশী স্থানীয় প্রভাবশালী এমন নেতাদের সঙ্গে ভার্চুয়ালি রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়া গত মঙ্গলবার সব মহানগরীর সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, সদস্য সচিবদের নিয়েও বৈঠক করেছেন তিনি। বৈঠকে কোনো কোনো আসনের একাধিক নেতা উপস্থিত ছিলেন। এসব বৈঠকে অংশ নেয় একাধিক নেতা আলাপকালে জানান তারা কয়েকটি নির্দিষ্ট বিষয়ে পরিষ্কার নির্দেশনা পেয়েছেন। তারা বুঝতে পেরেছেন এখন শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর এবং চূড়ান্ত আন্দোলন গড়ে তোলার সময়। এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো চিন্তা নেই। সেই সঙ্গে যেখানে কমিটি নিয়ে সমস্যা রয়েছে সেখানে বিভেদ নিরসনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও জানিয়েছেন যে সংগঠন গোছানো একটা চলমান প্রক্রিয়া। আন্দোলন ও দল পুনর্গঠন পাশাপাশি চলবে। কেন্দ্র থেকে সারা দেশে তৃণমূল তথা গ্রামে গঞ্জে আন্দোলনের তীব্রতা ছড়িয়ে দিতে হবে। আবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে সরকারের পতন নিশ্চিত করতে হবে, এর কোনো বিকল্প নেই। রাজশাহী ও নওগাঁ জেলা বিএনপির 3 জন নেতা আলাপকালে জানান তাদের দলের হাইকমান্ড জানিয়ে দিয়েছে আগে সরকারের পতন পরে নির্বাচনের চিন্তা। এর আগে যারা নির্বাচন নিয়ে কথা বলবে তারা সরকারের দালাল অথবা সুবিধাবাদী হিসেবে চিহ্নিত হবেন। তাছাড়া প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে আন্দোলন জোরদার করতে বলা হয়েছে। আমরা নিজেদের সর্বশক্তি দিয়ে সবার আগে সরকারকে পদত্যাগে বাধ্য করব। তারপর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে। কারণ শেখ হাসিনা না সরাতে পারলে দেশ ও দলের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। সবার জন্য টিকে থাকা কঠিন হবে। সবার আগে শেখ হাসিনা
হাসিনার পতন নিশ্চিত করতে হবে। আমরা শুধু বিদেশি বা আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে তাকিয়ে থাকবো না, আমাদের কর্মকাণ্ডের উপর আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন ও সাহস দেবেন। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিদায়ের কোনো বিকল্প নেই। জনগণকে সঙ্গে নিয়ে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। আমরা বারবার অত্যন্ত পরিষ্কার ও দৃঢ়ভাবে বলছি যে এ সরকার থাকলে কোনো নির্বাচন হবে না, হাসিনা সরকার থাকলে কোনো নির্বাচন হবে না। একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। মধ্যম সারির নেতাদের লন্ডন দৌড়ঝাঁপে জানা গেছে, ঈদ উল ফিতরের আগে পরে বিএনপির মধ্যম সারির বেশ কিছু নেতা যুক্তরাজ্য সফর করেছেন। কম বেশি সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আরো কিছু নেতা যাওয়ার অপেক্ষায় আছেন। এরই মধ্যে লন্ডনের যাতায়াতকারী নেতাদের উল্লেখযোগ্য হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের মতো নেতারা। এসব নেতার মধ্যে কয়েকজন জানান, তারা মূলত চলমান আন্দোলন ও নির্বাচন ইস্যুতে তারেক রহমানের সঙ্গে দেখা করে শারীরিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি কথা বলে তার মনোভাব সম্পর্কে জানার চেষ্টা করেছেন। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও পেয়েছেন। বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনে না যাওয়ার বিষয় অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত এবং কঠোর আন্দোলনের বার্তা দিয়ে তা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনাও পেয়েছেন। সম্প্রতি লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনি। তিনি কালবেলাকে বলেন, আমরা সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে আন্দোলনের মধ্যে আছি। আন্দোলনের নির্দিষ্ট কোনো দিনক্ষণ হয় না। চূড়ান্ত আন্দোলনের আগে আবারও এই সরকারের পতনের লক্ষ্যে তৃণমূলে কর্মসূচি দিয়েছি। এভাবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের একটি ঘূর্ণিঝড় তৈরি করতে চাই। এছাড়া আমাদের কোনো বিকল্প নেই। নির্দেশনা অনুযায়ী জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। রাজনীতিতে আলোচনায় মার্কিন নিষেধাজ্ঞা কথাটা প্রথম তুলেছিলেন প্রধানমন্ত্রী নিজে। জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে গত 13 মে তিনি বলেন, যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে আমরা তাদের কাছ থেকে কিছু কিনব না। এরপর থেকে বিদেশি নিষেধাজ্ঞা নিয়ে কথা হচ্ছিল বিভিন্ন দিক থেকে। এর মধ্যে সরকারের 2 মন্ত্রী গতকাল রোববার আবার বললেন নিষেধাজ্ঞার কথা। যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের ওপর আবার নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে? কি হতে পারে নিষেধাজ্ঞা? কারা পড়তে পারেন মার্কিন এই খরায়? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর বহাল আছে 1.5 বছর আগের নিষেধাজ্ঞা। এসব বিষয় নিয়ে অনেকটা খোলামেলা কথা হচ্ছে সরকার এবং সরকারের বাইরের বিভিন্ন মহলে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিপুল বাণিজ্যিক সম্পর্ক আছে। বহু পরিবার দেশটিতে প্রতি বছর ছেলে মেয়েদের পড়তে পাঠায়। দেশটিতে হাজার হাজার বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ আছেন। এই অবস্থায় মার্কিনিরা কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে এবং দেশের রপ্তানি ঝুঁকির মুখে পড়তে পারে এমন আলোচনাও আছে। ইমেইলে গতকাল দুপুরে সব তথ্য জানিয়ে আজকের পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ঢাকায় মার্কিন দূতাবাসের সঙ্গে। জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা আছে কিনা। বিকেলে ফিরতি মেইলে দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের কাউন্সিলর শন ম্যানিকটস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বিস্তৃত ও গভীর সম্পর্ক বজায় রাখে। আমরা এই সম্পর্ককে এগিয়ে নিতে চাই। এমন আলোচনার মধ্যে গতকাল সন্ধ্যায় ঢাকায় মার্কিন দূতাবাস আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশটির নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। 2024 সালের জানুয়ারি অথবা তার আগে নির্বাচন হতে পারে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো এরই মধ্যে সভা সমাবেশ, বিক্ষোভ সহ নানা কর্মকাণ্ড শুরু করেছে জানিয়ে দূতাবাস বলেছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এসব কর্মকাণ্ড বাড়তে থাকবে। মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে দূতাবাস বলেছে, শান্তিপূর্ণ সভা সমাবেশ যে কোনো সময় সংঘাতময় হয়ে উঠতে পারে, তাই বড় সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে তাদের। তবে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না বলে মনে করেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। গতকাল বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে অনেকেই স্যাংশন দিয়ে রেখেছে। ইরানের সরকার তো পড়ে যায় নাই, বহাল তবিয়তে আছে। বহু বছরের স্যাংশনেও কিউবাকে টলানো যায় নাই, সরকারেরও পরিবর্তন হয় নাই। হাসান মাহমুদ আরো বলেন, মিয়ানমারের বিরুদ্ধে বহু বছর ধরে বহু স্যাংশন, সেখানকার সরকারও পরিবর্তন হয়নি। রাশিয়ার বিরুদ্ধে বহু স্যাংশন, যেগুলো অমান্য করে ইউরোপে বিভিন্ন দেশ এবং অনেকে তাদের কাছ থেকে পণ্য আমদানি করছে, অর্থাৎ এগুলো দিয়ে আসলে লাভ হয় না। তবে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক অবশ্য মনে করেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে আরো কোনো নিষেধাজ্ঞা দেবে না। গতকাল তিনি সাংবাদিকদের বলেছেন, আমরা তো কাউকে গ্রেফতার করি না, বাধাও দেওয়া হয় না, মানুষ পূর্ণ বাক স্বাধীনতা ভোগ করছে। আমি বুঝি না নিষেধাজ্ঞা কেন দেবে। আমার ধারণা তারা নিষেধাজ্ঞা দেবে না, বাস্তবতা বুঝবে। মার্কিন নিষেধাজ্ঞার যে আভাস তা অনেকদিন ধরে আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। র্যাবের ওপর আগের নিষেধাজ্ঞার দেশটি কানাডা ও যুক্তরাজ্যকে সম্পৃক্ত করেছিল। তবে দেশ দুটি শেষ পর্যন্ত তাতে সাড়া না দিলেও এবার মার্কিনরা নিষেধাজ্ঞা আরোপ করলেও পশ্চিমা দেশ ও জোটগুলো যুক্ত হলেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না বলে মনে করেন না বিশেষজ্ঞদের কেউ কেউ। শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমারা অনেকদিন ধরে সরকারের
ওপর চাপ দিয়ে যাচ্ছে এবং এ নিয়ে উভয় পক্ষেও চাপা উত্তেজনা আছে বলে মনে করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হুমায়ুন কবির। দেশগুলো নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যে সমস্যাগুলোর কথা বলেছে তা যদি বাস্তব ভিত্তিক সমস্যার সমাধানের পথে না যায় তাহলে সংঘাতের আশঙ্কা আছে বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রদূত মনে করেন আগামী 2-3 মাসের মধ্যে বাস্তব ভিত্তিক সমাধানের পথ না খুললে সরকারকে চাপে রাখার কৌশল হিসেবে দেশটি কঠোর হলেও হতে পারে, নিষেধাজ্ঞাও দিতে পারে। এক্ষেত্রে চাপ যে শুধু সরকারের উপর আসতে পারে তা না, পরিস্থিতি কিছুটা উন্নতি হলে বিরোধী বিএনপির উপরও চাপ আসতে পারে নির্বাচনে অংশ নিতে। প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞার পাশাপাশি রপ্তানি নিয়ন্ত্রণ এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কলকাঠি নাড়া সহ পশ্চিমাদের কাছে অনেক রকম হাতিয়ার আছে বলে মনে করেন প্রবীণ এই কূটনীতিক। যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানির উপর নিষেধাজ্ঞা দিতে পারে বলে মনে করেন কিনা এমন প্রশ্নে বিআই এর প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ থেকে আমদানির উপর সরাসরি নিষেধাজ্ঞার সম্ভাবনা কম, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি উন্নতি না হলে ইউরোপীয় ইউনিয়ন যদি বাণিজ্যিক সুবিধা জিএসপি পিছিয়ে দেয় তাতেও কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে। যুক্তরাজ্য, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের এই উদ্যোগের নিকট প্রভাবশালী প্রতিবেশী ভারত ও অন্য পরাশক্তি চীন অন্তত প্রকাশ্যে নিরপেক্ষ থাকবে বলে মনে করেন বিআই প্রেসিডেন্ট। তিনি বলেন, ভারত ও চীন পরস্পর বিরোধী হলেও দুই দেশেই নিজেদের স্বার্থে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায়। সরকারের মন্ত্রীরা বলেছেন নিষেধাজ্ঞা দিলেও কোনো লাভ হবে না। এই বিষয়ে হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার তৈরির মাধ্যমে সমস্যা জটিল হওয়ার আগেই সমাধানের পথ খোঁজা উত্তম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত 5 বছরে 5,208 কোটি ডলার রপ্তানির মধ্যে এককভাবে যুক্তরাষ্ট্রে গেছে 1,042 কোটি ডলারের পণ্য। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র উঠে এসেছে দ্বিতীয় স্থানে। গত বছর সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সৌদি আরব থেকে 4,454 কোটি ডলার। এরপরে আছে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত 344 কোটি ডলার ও 207 কোটি ডলার। জাতিসংঘের চলতি বছরের 31 মার্চের তথ্য অনুযায়ী বাংলাদেশ সৈন্য, পুলিশ ও বিশেষজ্ঞ সব মিলে বিশ্ব সংস্থার শান্তি মিশনগুলোর সর্বোচ্চ সংখ্যক 7,237 জন জনশক্তির যোগান দিচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা ডলার রুবলের শোধ করতে না পারায় সরকারের অগ্রাধিকার প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঋণ পরিশোধ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। চীনের মধ্যস্থতায় দেশটি মুদ্রা ইউয়ানের দায় শোধের সর্বশেষ উদ্যোগেও বাগড়া দিয়েছে যুক্তরাষ্ট্র। বিদ্যুৎ কেন্দ্রের রোসাটমের কয়েকটি সহযোগী সংস্থার উপর গত 12 এপ্রিল ওয়াশিংটনের জারি করা নিষেধাজ্ঞা উল্লেখ করে ঢাকায় দেশটির দূতাবাস পরদিন এক কূটনৈতিক পত্রে চীনা মুদ্রায় রাশিয়ার ঋণ পরিশোধেও আপত্তি জানায়। 2021 সালের 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রতিষ্ঠান হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ব্যক্তি হিসেবে সংস্থার সাবেক ও তদানীন্তন 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তারা হলেন পুলিশের তদানীন্তন মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের বর্তমান মহাপরিদর্শক ও র্যাবের তদানীন্তন মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাবের তদানীন্তন অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, 3 সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার লতিফ ও র্যাবের 7 সাবেক অধিনায়ক মিফতাউদ্দিন আহমেদ। তাদের কারো কারো উপর যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা, কারো কারো উপর যুক্তরাষ্ট্রে অবস্থিত সম্পদ বাজেয়াপ্ত করার কথা নিষেধাজ্ঞায় বলা আছে। এরপর বাংলাদেশ সরকার গত 1.5 বছর দফায় দফায় অনুরোধ করে এবং মার্কিন তদবির কারক নিয়োগ করার পরই নিষেধাজ্ঞা মার্কিনিরা তুলে নেয়নি।